আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে কড়াকড়ি, অবৈধদের জন্য আবাসন সুবিধা সীমিত করার সিদ্ধান্ত, নিয়ন্ত্রণ জোরদার, বাড়ছে ভিসা ফি। ইতালির মিলানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী মাস থেকে যুক্তরাজ্যের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন এই ফি কাঠামো 8ই এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী ভিসা ফি বাড়ানোর ফলে পর্যটক, শিক্ষার্থী, কর্মী এবং পরিবার ভিত্তিক অভিবাসীদের খরচ বেড়ে যাবে। নতুন রূপরেখা অনুযায়ী 6 মাস মেয়াদী ভিজিট ভিসার ফি 8 পাউন্ড থেকে বাড়িয়ে 135 পাউন্ড করা হবে। 2 বছর মেয়াদী ভিজিট ভিসার ফি আবেদন প্রতি 31 থেকে বেড়ে 506 পাউন্ড, 5 বছরের ভিজিট ভিসার ফি 55 থেকে বেড়ে 903 পাউন্ড এবং 10 বছরের ভিজিট ভিসার ফি আবেদন প্রতি 69 পাউন্ড থেকে বেড়ে 1128 পাউন্ড হবে। এছাড়াও যেসব আশ্রয় প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তাদের যুক্তরাজ্য ত্যাগে উৎসাহ দিতে সর্বোচ্চ 10,000 পাউন্ড পর্যন্ত প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে বসবাসকারীদের জন্য সরকারি আবাসনের সুবিধাও সীমিত করা হবে। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মিলান প্রতিনিধি রিয়াজুল ইসলাম কাউসার জানান, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কনসুলেট কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের বাণী পাঠ করা হয়। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মিলানের একটি অভিজাত হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, মিলানে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মিলান বাংলা প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। কাতারে চট্টগ্রাম সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন, ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাদশু জানান, দেশটির রাজধানী দোহার এশিয়ান টাউন প্লাজা মলের আনন্দ হোটেলে এই আয়োজন করা হয়। এ সময় ঈদ পরবর্তী অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে মিলিত হন চট্টগ্রাম সমিতির সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি ইসমাইল মনসুর। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আমানত হোসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজল কবির, আমির সোহেল, নুরুল মুস্তফা, নাজিম উদ্দিন, রিয়াজ রানা, মোহাম্মদ মুর্শিদ চৌধুরী, এরশাদুল আলম, তুহিন, ফোরকান, ইমরান মামুন এবং শাহাদাত সহ অনেকে। এ সময় বক্তব্য রাখেন জিয়াউদ্দিন জিয়া, জসিম উদ্দিন ওয়াহিদি, লায়ন মঈন উদ্দিন, কাজী ফারুক পেয়ারু, দিদারুল আলম ও প্রকৌশলী মফিজুর রহমান। এবার বাংলাদেশের খবর। দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় তেল ক্রয় করেছে। ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। সতর্ক করে আরও বলা হয়েছে, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল ব্যক্তিগতভাবে মজুত করা অত্যন্ত বিপজ্জনক। যারা অতিরিক্ত লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুতকে না বলার আহ্বান জানানো হয়। এদিকে জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনী শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিজেদের উপযুক্ত করে গড়ে তুলে রাষ্ট্রের রূপান্তরকালে সততা ও দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, সমাজের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ গুরুত্বপূর্ণ সৈনিক। শনিবার সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা জানান তিনি। পুলিশ বাহিনীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়। পুলিশ আগের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক যেন পায়, সে বিষয়ে সব মহলের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের রূপান্তরকালে আপনাদের নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সেতু প্রায় 10 বছর ধরে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। সেতুটি নির্মাণ করা হলেও সেতুতে ওঠার সড়ক না থাকা এখন পর্যন্ত কোনো যানবাহন পথচারে চলাচল করতে পারেনি। ফলে সেতুটি এলাকাবাসীর জন্য উপকারের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জোনায়েদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু প্রায় 10 বছর ধরে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। সেতুটি নির্মাণ করা হলেও ওঠার সড়ক না থাকায় এখন পর্যন্ত কোনো যানবাহন পথচারী চলাচল করতে পারেনি। ফলে এই সেতুটি এলাকাবাসীর জন্য উপকারের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরসপুর রেলওয়ে ব্রিজের দুই পাশে প্রায় 4 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হলেও বাগদাছড়া সেতু নামে পরিচিত হাসিনাবাদ জামালপুর সংযোগ সেতুটি চালু না হওয়ায় পুরো সড়ক ব্যবস্থা কার্যত অচল হয়ে রয়েছে। এতে মাধবপুর ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। হরসপুর থেকে কাশিমনগর এলাকার দূরত্ব খুব কম হলেও সেতুটি চালু না হওয়ায় স্থানীয়দের 4 কিলোমিটারের পথ যেতে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে। এতে সময়ের পাশাপাশি বাড়ছে যাতায়াত ব্যয়ও। বিশেষ করে বর্ষা মৌসুমে নালার পানি বেড়ে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পাশের রেল ব্রিজের ওপর কাঠের তক্তা বসিয়ে পারাপার হন। প্রায় 150 ফুট দীর্ঘ এই ব্রিজ পার হতে একজন সুস্থ মানুষেরও 8 থেকে 10 মিনিট সময় লাগে। আর এই সময় হঠাৎ ট্রেন চলে এলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই পথ অতিক্রম করা অসম্ভব। হরসপুর, শিবরামপুর, জামালপুর, বিষ্ণুপুর, সমজুদীপুর, শিয়ালউড়ি, হাসিনাবাদ, চেঙ্গার বাজার, কাশিমপুর সহ আশপাশের অন্তত 30 গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। 2010 সালে সড়ক উন্নয়ন কাজ শুরু হলেও সংযোগ সেতুটি চালু না হওয়ায় পুরো প্রকল্পটি অপূর্ণ রয়ে গেছে। স্থানীয় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল এটি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন। লক্ষাধিক মানুষের উপকার হবে। ধর্মগড়, চৌমুহনী, বহরা, আদাওয়ার এবং বিজয়নগরের হরসপুর ইউনিয়নের মানুষ ধর্মগড় ঘুরে মাধবপুর উপকণ্ঠে যেতে হয়। জরুরি ভিত্তিতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সলকে অনুরোধ করব, জরুরি ভিত্তিতে এই বাগদাছড়ার এই নাটকের ব্রিজটা ভেঙে একটা আধুনিক সভ্যতার মানে ব্রিজ নির্মাণ করার জন্য। এই বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই। এছাড়া আমাদের তহবিলও নেই। এক্ষেত্রে এমপি চাইলে কিছু করতে পারেন। উনি চেয়ারম্যান সাহেব যেদিন প্রথম চেয়ারম্যান হন, প্রথমবার আজ থেকে 10-12 বছর আগে, তখন উনি এডিপি থেকে এই কাজটা করছিলেন। করতে গিয়ে দেখে যে ওই টাকা দেওয়া হয় না, ওই অবস্থায় পরিত্যক্ত অবস্থা আছে। আজ থেকে 12-13 বছর আগে, বা উনি যখন প্রথম চেয়ারম্যান হতো তখন। তো এটা নিয়ে আমাদের এখন কোনো পরিকল্পনা আমার জানা নেই। এডিপি থেকে কাজটা করা হয়েছিল। এটা মেরামতের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? এটা তো মেরামতের বিষয়টা আসবে না। এই জন্য যে দুই দিকে রাস্তা নেই, যেটা দিচ্ছেন এখানে তো অ্যাপ্রোচই নেই। অ্যাপ্রোচের পরে তো প্রায় 30টা গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে। এখন এটা জনপ্রতিনিধি যেহেতু নির্ধারণ হয়ে গেছে, ওনাদের দৃষ্টিতে আনলে ওনারা এখন একটা চিন্তা ভাবনা করবেন বলে আমি বিশ্বাস করি।
এলাকাবাসীর দাবি আর বিলম্ব না করে দুপাশের রাস্তা ভরাট করে দ্রুত সেতুটি চালু করা। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্থানীয়রা মুক্তি পাবেন এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। যাইতে অনেকই অসুবিধা হইতেছে, আপনার খুবই কষ্ট এই পোলটা না হওয়ার কারণে। 10-20 টাকা যেতে পারতাম, এখন 100 টাকা মোটরসাইকেল ভাড়াতে যাচ্ছি। গাড়ি টাড়িলে যাওয়ান জানা, যানবাহন চলাফেরা করেন জানা, মানুষ একটা যাওয়ান লাগে, কাপড় তুললা কাপড় একটু ইয়ে হয়ে যাওয়ান লাগে, খুব সব মতরে কষ্ট। এরপরে এই যে বাচ্চা কাচ্চা নিচে যাইতে অনেক কষ্ট। রাস্তাটা হইলে ভালো। 20 থেকে 30 টাকা গ্রামের মানুষ দিক দিয়ে মাধবপুর হবিগঞ্জ যাতায়াত করে, এমনকি মানুষের মধ্যে আসতে পারে না। স্কুল স্টুডেন্টরা এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে যাইতে হয়, যাইতে গেলে দেখা গেছে যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এই ব্রিজটা যদি সংযুক্ত হয়, এই এলাকার মানুষ এবং আরো 20-30 টাকা গ্রামের মানুষ সুন্দরভাবে এদিকে মাধবপুর হবিগঞ্জ যে কোনো জায়গায় বিভিন্ন চলতে পারে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আলোচনা থাকছে। সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশের দাফন সম্পন্ন। আল খারুজে 2 দফা জানাজা শেষে বাচ্চু মিয়াকে বাংলাদেশ কমিউনিটির শোকাবহ বিদায়। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি বাচ্চু মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, শুক্রবার বাদ জুমা আল খারজের মাহমুদ আল ওসমান জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার জানাজার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। পরে আল খারজ শহরের আল নাসফা কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও দূতাবাসের কর্মকর্তারা, নিহতের সহকর্মী এবং আল খারজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবের মক্কায় বাংলাদেশ থেকে ওমরা পালন করতে আসা হাজিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে রনি মক্কা ট্রেডিং লিমিটেড। মক্কানগরীর স্থানীয় একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মাহমুদ রনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে চ্যানেল আই এর প্রতিনিধি MY আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নিউজের চেয়ারম্যান ইসহাক সুমন, এম্পোরিয়াম কার্স অ্যান্ড অটো LLCর ম্যানেজিং ডিরেক্টর সুফিয়ান হক সাব্বির এবং ATN বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন নিলয়, ইয়াসমিন আক্তার, শাপলা সরকার ও মোবারক মহিউদ্দিন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান। আবুধাবিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াদি মারহাবা মোবাইল ফোন ট্রেডিং LLC। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান, আবুধাবির শিল্পনগরী মুসাফফর M37 নম্বর সেক্টরে লালা সুপার মার্কেটের পাশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মজিদ ও তার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ নুরুল আফসার ডিপজল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সাদ্দাম, ব্যবসায়ী মোহাম্মদ মুসা এবং ব্যবসায়ী মোহাম্মদ শাফি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা উপস্থিত সকলকে দেশীয় প্রতিষ্ঠানে এসে সেবা গ্রহণের আহ্বান জানান। We are very proud for opening the second branch in Abu Dhabi. Our profits has increased since last year. That's why we were able to open second branch in Abu Dhabi. কনফারেন্সের ভিতরে ভালো জিনিস দিবিল্লা বলে আর দুবাইতুন আবুধাবি আগে যদি অনারাল্লাহ নিত্য নতুন এবং পুরাতন আর সব সময় ইউজেবলের মধ্যে অনারাল্লাহ মোবাইল রাখি। আইফোন 11 Pro Max থেকে শুরু করে 17 Pro Max পর্যন্ত আপনারা অফারে পাবেন। সেবা দিবেল্লাহ সব সময় সর্বদা প্রস্তুত আছি। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আর একবার। যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে কড়াকড়ি, অবৈধদের জন্য আবাসন সুবিধা সীমিত করার সিদ্ধান্ত, নিয়ন্ত্রণ জোরদার, বাড়ছে ভিসা ফি। ইতালির মিলানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের, দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই।
এবং সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশের দাফন সম্পন্ন। আল খারুজে 2 দফা জানাজা শেষে বাচ্চু মিয়াকে বাংলাদেশ কমিউনিটির শোকাবহ বিদায়। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।